আজকের ভিডিওতে আমরা পলিমারাইজেশন পদ্ধতি আলোচনা করা শুরু করব। পলিমারাইজেশন পদ্ধতি বলতে ছোট্ট ছোট্ট মনোমার অণু যুক্ত হবে এবং সেখান থেকে পলিমার অণু তৈরি হবে। তো আমরা আজকের ভিডিওতে পলিমারাইজেশন শুরু করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ অর্থাৎ পরপর দেখতে দেখতে এসো, তাহলে তোমরা এই চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, আজকে আমরা শিখবো পলিমারাইজেশন পদ্ধতি। পলিমারাইজেশন পদ্ধতি অনেক রকমের হয়ে থাকে, সেগুলো আমি এখানে লিখেছি। তার আগে আমরা দেখব পলিমারাইজেশন পদ্ধতি আসলে কি। দেখো, পলিমারাইজেশন পদ্ধতি হচ্ছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার অণু নিয়ে নেব এবং মনোমার অণুগুলো আমরা কখন নেবো, বহু সংখ্যক। আমি এখানে লিখছি বহু সংখ্যক মনোমার অণু। তো আমরা এই বহু সংখ্যক মনোমার অণু নিয়ে নেব। সেই মনোমার অণুগুলো একটা টাইপের হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে, যে কোনো টাইপের হতে পারে। এবং সেই মনোমার অণুগুলো যে রিয়াকশনের মাধ্যমে যুক্ত হয়ে বৃহৎ আকার এবং উচ্চ আণবিক ভর সম্পন্ন পলিমার অণু গঠন করে, সেই প্রসেসটাকে মানে সেই রিয়াকশনটাকে আমরা বলে থাকবো পলিমারাইজেশন পদ্ধতি। তার মানে পলিমারাইজেশন পদ্ধতি কি? পলিমারাইজেশন পদ্ধতি হচ্ছে বহু সংখ্যক আমরা মনোমার অণু নিয়ে নেবো এবং সেই মনোমার অণুগুলো একটা টাইপের হতে পারে, আবার বিভিন্ন টাইপের হতে পারে। সেই মনোমার অণুগুলো যে রিয়াকশনের মাধ্যমে পরপর যুক্ত হবে, সেই পার্টিকুলার রিয়াকশনটাকে আমরা বলে থাকি পলিমারাইজেশন পদ্ধতি। আচ্ছা, এরপর আমরা পলিমারাইজেশন যে পদ্ধতি আছে, সেই পলিমারাইজেশন পদ্ধতির বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন। এটাকে বলা হয় চেইন পলিমারাইজেশন বা শৃঙ্খল পলিমারাইজেশন বা অ্যাডিশন পলিমারাইজেশন। আচ্ছা, এখানে আবার তিনটে ভাগ দেওয়া আছে। মুক্তমূলক শৃঙ্খল, 2 নম্বর দেওয়া আছে ক্যাটায়নিক শৃঙ্খল, আর 3 নম্বর দেওয়া আছে অ্যানায়নিক শৃঙ্খল। আমাদের সিলেবাসে শুধুমাত্র এই যে মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশন এটাই আমাদের পড়তে হবে। আমাদের ওই ক্যাটায়নিক আর অ্যানায়নিক পড়তে হবে না, আমাদের সিলেবাসের মধ্যে নেই, প্রশ্ন সেরকম আসে না। আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংগণন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশন। আচ্ছা, এর সঙ্গে একটা টপিক আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কোপলিমারাইজেশন। আমি বলে দিচ্ছি, কোপলিমারাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোপলিমার উৎপন্ন হয়। এবার কোপলিমার অনেক রকমভাবে উৎপন্ন হতে পারে। এক হতে পারে জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন, এর মাধ্যমে কোপলিমার তৈরি হতে পারে। আর সংঘনন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশন এর মাধ্যমেও আমাদের কোপলিমার তৈরি হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি এই যে কোপলিমারাইজেশন যেটা আমরা করব, সেটা অ্যাকচুয়ালি ওই জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন আর সংকরণ বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশন এই দুটোকে মিলিয়ে হচ্ছে আমাদের কোপলিমারাইজেশন। আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা শুরু করব মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশন। তো দেখো, এখন আমরা দেখব জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন, যেটাকে আমরা বলবো অ্যাডিশন অথবা চেইন পলিমারাইজেশন। প্রথমত আমরা দেখব এই জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন কারা কারা দেখায়। জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন তারাই দেখাবে যাদের মধ্যে সি ডবল বন্ড সি অর্থাৎ ডবল বন্ড আছে। এই ডবল বন্ড থাকলে তবে তারা শৃঙ্খল বা জুতো পলিমারাইজেশন দেখায়। আচ্ছা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে এটাই যে এই পলিমারাইজেশন প্রক্রিয়াতে H2O অথবা HCl এই যে উপজাত দ্রব্য রূপে H2O অথবা HCl এই ধরনের পদার্থ বেরোবে না, মানে যে আসবে সেই অ্যাড হয়ে যাবে। কোনো উপজাত দ্রব্য যেমন H2O HCl এরা বেরোবে না। তো এখন আমরা দেখব যে জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন রিয়াকশন কারা কারা দেখায়। 1 নম্বরে আমি লিখছি এই রিয়াকশন তাড়াতাড়ি দেখায়। প্রথমত হচ্ছে অলিফিন জাতীয় যৌগ। এবার অলিফিন জাতীয় যৌগ কোনগুলো? অলিফিন মানে হচ্ছে তোমার অ্যালকিন মানে যাদের মধ্যে ডবল বন্ড আছে তারাই এই রিয়াকশন দেখায়। ডবল বন্ড কাদের কাছে আছে? ধরো সি ডবল বন্ড সি, এটা তোমার ওই জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন দেখাবে। আমি এখানে ফিল আপ করে দিচ্ছি H2 দিয়ে, তাহলে CH2 ডবল বন্ড CH2 এটা দেখাতে পারে। আর কি হতে পারে? সি বন্ড সি, এখানে তুমি একটা ডবল বন্ড দিয়ে দাও। এবার তুমি এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, তাহলে এটাও তোমার ওই শৃঙ্খল বা জুতো পলিমারাইজেশন দেখাবে। আচ্ছা, 2 নম্বর কারা ওই জুতো বা শৃঙ্খল পলিমারাইজেশন দেখায়? 2 নম্বর দেখাবে ভিনাইল জাতীয় যৌগ। যারা ভিনাইল জাতীয় যৌগ কারা? ধরে নাও এখানে সি ডবল বন্ড সি, এর সঙ্গে ধরো কোনো কিছু একটা যুক্ত আছে, ফর এক্সাম্পল এখানে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এটা হলো ভিনাইল জাতীয় যৌগ। আবার ধরো সি ডবল বন্ড সি এর সঙ্গে ধরো CN যুক্ত আছে, এটাও একটা ভিনাইল জাতীয় যৌগ। অথবা ওই যে সি ডবল বন্ড সি এর সঙ্গে OCO CH3 এই একটা গ্রুপ যুক্ত আছে,
এটাও হচ্ছে তোমার ওই ভিনাইল জাতীয় যৌগ। তার মানে এরা সবাই ওই দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশন দেখাবে। আচ্ছা, এখানে তোমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে পারো। এখানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে CH2 হবে, এখানে হবে CH2, আর এখানে হবে CH, আর এখানে হবে CH, এখানে হবে CH2। দেখো এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আমি এখানে লিখে দিচ্ছি, এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল। এটা তোমরা প্রথম ভিডিওতে আমি বলেছিলাম, এর নাম হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল। আর এর নাম হচ্ছে ভিনাইল অ্যাসিটেট। আচ্ছা, তার মানে ভিনাইল জাতীয় যৌগগুলো তোমার দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়া দেখায়। আচ্ছা, এরপর আমরা দেখবো আর কারা কারা দেখায়। 3 নম্বর আমি এখানে লিখছি, 3 নম্বর হচ্ছে অ্যালাইল। অ্যালাইল জাতীয় যৌগ যারা, তারাও তোমার ওই দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশন দেখাবে। দেখো এখানে ভিনাইল মানে C+C লিখেছিলাম, C+C মানে বলেছিলাম ভিনাইল। অ্যালাইল মানে কি, এই যে C+C এর সঙ্গে একটা কার্বন যুক্ত আছে। এবার এই কার্বন থেকে কোনো একটা গ্রুপ দ্বারা যুক্ত আছে, ধরে নাও এখানে Cl আছে। এইটা হচ্ছে অ্যালাইল জাতীয় যৌগ। এই টোটালটাকে আমরা কি বলবো, অ্যালাইল জাতীয় যৌগ। এটা তোমার শৃঙ্খল বা দ্রুত পলিমারাইজেশন দেখাবে। তুমি হাইড্রোজেন এখানে ফিল আপ করতে পারো। এখানে হবে CH2, এখানে হবে CH, আর এখানে হবে CH2। আচ্ছা, এটাকে বলা হয় অ্যালাইল ক্লোরাইড। এটাকে আমরা বলবো অ্যালাইল ক্লোরাইড। এটাকে বলা হয় অ্যালাইল ক্লোরাইড। আচ্ছা, 4 নম্বর আমাদের হচ্ছে ডাইইন জাতীয় যৌগ। ডাইইন জাতীয় যৌগ যারা আছে, তারাও এই তোমার দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশন দেখাবে। ডাইইন মানে কি, ধরো C বন্ড C বন্ড C বন্ড C এখানে আছে, এর সঙ্গে এদিকে তারা একটা ডবল বন্ড দিয়ে দিলাম, এদিকে একটা ডবল বন্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার ডাইইন জাতীয় যৌগ। এবার তুমি এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে পারো। এখানে হবে CH2, এখানে 3টে বন্ড হচ্ছে, মানে একটা হাইড্রোজেন হবে, এখানেও একটা হাইড্রোজেন হবে, এখানে হবে CH2। তার মানে এরা সবাই দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়া দেখায়। তো ভিডিও শুরুতে আমরা দেখেছিলাম দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশন আমাদের 3 প্রকারের আছে। 3 প্রকারের মধ্যে প্রথমেরটা অর্থাৎ মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশন, সেটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে এখানে আমি লিখছি মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশন। আচ্ছা, এটা আমরা ডিটেলসে বুঝবো, মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশন। আচ্ছা, এর জন্য আমাদের দরকার একটা ইনিশিয়েটর, মানে একটা প্রারম্ভিক পদার্থ, যে পদার্থটা এসে এই রিয়াকশনটাকে শুরু করবে। সেই রকম একটা পদার্থ দরকার, যে পদার্থটাকে আমরা বলে থাকি ইনিশিয়েটর। তার মানে এই রিয়াকশনে আমাদের ইনিশিয়েটর বলতে প্রারম্ভিক পদার্থ। এই প্রারম্ভিক পদার্থ আসবে এবং ওই মুক্তমূলক বা শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়াটাকে শুরু করবে। ইনিশিয়েটর বা প্রারম্ভিক পদার্থ হলো সেগুলি, মানে এক্ষেত্রে আমাদের ইনিশিয়েটর বা প্রারম্ভিক পদার্থ হবে সেগুলি যাদের মধ্যে পারঅক্সাইড লিঙ্কেজ আছে। দেখো, পারঅক্সাইড লিঙ্কেজ বলতে ও অক্সিজেনের সঙ্গে, ধরো অক্সিজেন একটা বন্ড রয়েছে, এটাকে আমরা বলে থাকি পারঅক্সাইড লিঙ্কেজ। দেখো এখানে পারঅক্সাইড লিঙ্কেজ থাকবে এই রকম পদার্থ হচ্ছে, এটাকে আমরা বলে থাকবো বেনজোইল পারঅক্সাইড। এটাকে আমরা বলবো বেনজোইল পারঅক্সাইড। এটাকে আমরা শর্টকাটে BPO অর্থাৎ বেনজোইল পারঅক্সাইড বলে থাকি। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে, আর হতে পারে আমাদের ওই টার্সিয়ারি বিউটাইল পারঅক্সাইড। অর্থাৎ এখানে C আছে, ধরো ও বন্ড ও আছে, তার সঙ্গে C আছে, এবং এই C এর সঙ্গে 3 দিকে 3টে CH3 গ্রুপ যুক্ত থাকবে। এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এবং এদিকে একটা CH3, এদিকে একটা আছে, আর এর সঙ্গে ধরো আর একটা C যুক্ত আছে, এবং এর 3 দিকে 3টে ওই CH3 গ্রুপ যুক্ত আছে। এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এবং এদিকে একটা CH3। এটাকে আমরা বলে থাকবো টার্সিয়ারি বিউটাইল পারঅক্সাইড। টার্সিয়ারি বিউটাইল বলতে 3 ডিগ্রি বিউটাইল কেন, কারণ 1 2 3 4 4টে কার্বন আছে, এই জন্য বলছি বিউটাইল। আর পারঅক্সাইড বলতে পারঅক্সাইড লিঙ্কেজ আছে, সেই জন্য এটাকে আমরা বলবো টার্সিয়ারি বিউটাইল পারঅক্সাইড। আমি এখানে লিখে দিচ্ছি। তার মানে এই পদার্থগুলো আসবে এবং এই পদার্থগুলো আসার পর রিয়াকশন শুরু করবে। এবং রিয়াকশনটা কিভাবে শুরু করবে দেখা যাক। দেখো, রিয়াকশন এভাবে শুরু করবে। এখানে আমাদের হোমোলাইটিক ফিশন হবে। হোমোলাইটিক ফিশন বলতে এই যে বন্ড যেটা আছে, এই বন্ডটা ব্রেক করবে। কিভাবে ব্রেক করবে আমি এখানে দেখাচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি, আমি শুধুমাত্র এটা মানে এই এক্সাম্পলটাই দেখাচ্ছি। দেখে নাও, এখানে এই যে বন্ডটা আছে অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে, এই বন্ডটা ব্রেক করবে। এবং এই বন্ডটা কীভাবে ব্রেক করবে, এখানে হবে হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশন বলতে এই যে বন্ডেড ইলেকট্রন দুটো রয়েছে, সেই বন্ডেড ইলেকট্রনের মধ্যে এই বন্ডেড ইলেকট্রনটা, মানে একটা ইলেকট্রন এই অক্সিজেনের কাছে চলে আসবে, এবং এই বন্ডেড ইলেকট্রনটাও এই অক্সিজেনের কাছে চলে আসবে, এবং এইভাবে এই বন্ডটা ব্রেক করবে। আচ্ছা, ব্রেক করার পর কী হবে? আচ্ছা, ব্রেক করার জন্য আমরা এখানে নিয়ে থাকবো ইউভি রে।
হ্যাঁ, ইউভি রশ্মি। আচ্ছা, ব্রেক করবে কীভাবে ব্রেক করবে? ধরো এখানে আমি লিখছি, এখানে যে ধরো সি, এখানে ডবল বন্ড ও, এখানে লিখছি দেখো ও, হয়েছে হয়েছে। আচ্ছা, এই বন্ডেড ইলেকট্রনটা যদি অক্সিজেনের ওপর চলে আসে, তার মানে এর ওপর একটা একটা ইলেকট্রন চলে এলো, কি তৈরি হলো? মুক্ত মূলক তৈরি হলো। ঠিক একই রকমভাবে এই ইলেকট্রনটা যখন এর ওপর চলে আসবে, তখন আর একটা মুক্তমূলক তৈরি হবে, যেটাও ঠিক এর মতনই। অর্থাৎ এখান থেকে আমরা 2 অণু এই মুক্তমূলকটা পাবো। আচ্ছা, এবার এই যে মুক্তমূলকটা আছে, এর মধ্যে দেখো এখানে একটা বন্ড আছে, এই যে বন্ড, এই বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনের মধ্যে প্রথম ইলেকট্রনটা এই যে কার্বনের ওপর চলে এলো, মানে এই বন্ডটা ব্রেক করবে। এবং ব্রেক করার পর কি হবে? এখান থেকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই বন্ডেড ইলেকট্রনটা যদি এর কাছে চলে আসে, তার মানে এখানে সি, এখানে বন্ডও আছে, এই বন্ডেড ইলেকট্রনটা যদি এর ওপর চলে আসে, আর অক্সিজেনের ওপরে দেখো একটা, অক্সিজেনের ওপরে আর একটা তোমার ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রন দিয়ে আবার বন্ড গঠন করবে, মানে সি ডবল বন্ড ও তৈরি হবে। অর্থাৎ এখানে এই যে সি, আর ওপরের দিকে দেখো একটা ও আছে, অর্থাৎ এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে CO2 এখানে তৈরি হবে। আচ্ছা, তার মানে এখানে CO2 তৈরি হলো, এবং এর সাথে সাথে এই যে এই বেঞ্জিন রিংয়ের ওপর একটা আমি এখানে ইলেকট্রনকে দেখালাম, এটা হচ্ছে একটা মুক্তমূলক। তার মানে এখান থেকে এই মুক্তমূলকটা তৈরি হলো। আচ্ছা, এরপর এই যে ইনিশিয়েটর বা প্রারম্ভিক পদার্থ, মানে এই যে পদার্থ, এটাকে আমরা এখানে আই দিয়ে লিখে থাকি, তার মানে বারবার আমরা এই এত বড় লিখবো না, আমরা শুধুমাত্র এখানে আই লিখবো। আই মানে এইরকম কোন একটা পদার্থ যেটা এই রিয়াকশনের জন্য ইনিশিয়েটর হিসাবে, মানে প্রারম্ভিক পদার্থ হিসাবে এখানে কাজ করছে। আচ্ছা, এখানে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলে থাকি মুক্তমূলক, এবং এই মুক্তমূলকটাই এবার রিয়াকশন ঘটাবে, যেটাকে আমরা এখানে আর ওপরে এরকম একটা ডট দিয়ে দেবো। ডট বলতে এখানে মুক্তমূলক তৈরি হয়েছে, এবার এই মুক্তমূলক রিয়াকশন ঘটাবে। অর্থাৎ এখানে আই থেকে আর তৈরি হয়েছে, কি ছিল? প্রথমে ছিল আই থেকে এখানে আর, অর্থাৎ ইনিশিয়েটর থেকে মুক্তমূলক তৈরি হয়েছে, এবার রিয়াকশন ঘটবে। এখন আমরা এই মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশনটাকে বুঝবো। বোঝার জন্য আমরা যে এক্সাম্পলটা নেবো, সেই এক্সাম্পলটা হবে পলিইথিলিন উৎপাদনের সংগঠিত বিক্রিয়া। এটাই আমরা ওই রিয়াকশনের মাধ্যমে বুঝবো, তাহলে প্রথমে কি হলো? প্রথমে হলো শৃঙ্খলের সূচনা বলতে এটাকে বলা হয় চেন ইনিশিয়েশন। অর্থাৎ চেন শৃঙ্খলটা কী করে সূচনা হচ্ছে, তার জন্য তোমরা এখনই দেখলে এটা আই থেকে কি তৈরি হলো? আই থেকে দুটো আর, মানে 2R মুক্তমূলক, এটা হচ্ছে কি মুক্তমূলক তৈরি হয়েছে। মুক্তমূলক তৈরি হওয়ার পর এবার রিয়াকশন ঘটবে। আচ্ছা, এখানে কীভাবে তৈরি হয়েছে? এখানে ইউভি রশ্মি, ইউভি রে এখানে দেওয়া হয়েছে। তারপর আচ্ছা, এরপর রিয়াকশনটাকে আমরা কীভাবে দেখাই? এখানে কমা দিচ্ছি, দেখো কমা দেওয়ার পর এইখানেই শৃঙ্খলের সূচনাতেই আসবে। এই যে মুক্তমূলকটা এখানে আছে, এই মুক্তমূলকটা ওই ইথিলিনের সঙ্গে, ইথিলিন মনোমার যে CH2 ডবল বন্ড CH2, এই মনোমারের সঙ্গে রিয়াকশন করবে। আচ্ছা, মনোমারের সঙ্গে কীভাবে রিয়াকশন করবে? দেখো এখানে ডবল বন্ড আছে, এই ডবল বন্ডের মধ্যে ওপরের যে বন্ডটা আছে, এই ডবল বন্ডের মধ্যে ওপরের যে বন্ডটা আছে, সেই ওপরের বন্ডটা হোমোলাইটিক ফিশন হবে, অর্থাৎ ওপরের বন্ডটা এখানে ব্রেক করবে। ব্রেক করার পর কী করবে? এখানে এই বন্ডটা, মানে এই ইলেকট্রনটা এর ওপর চলে আসবে, আর এখানে যে কার্বনটা আছে তার মধ্যে এই ইলেকট্রনটা এর কাছে চলে আসবে, অর্থাৎ এখানে নিজের ইলেকট্রন নিজের কাছে এলো। আচ্ছা, এরপর এখানে দেখো লেখা আছে আর, এখানে লেখা আছে ডট, অর্থাৎ এখানকার ইলেকট্রন আর এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের মধ্যে একটা বন্ড তৈরি হবে। আচ্ছা, বন্ড তৈরি হলে এটাকে কীভাবে দেখতে লাগবে? এটাকে এভাবে দেখতে লাগবে, দেখো দেখাচ্ছি আর, ঠিক আছে, এর সঙ্গে বন্ড তৈরি হলো CH2। আচ্ছা, ওপরের বন্ডটা উঠে গেছে, তার মধ্যে একটা বন্ড আছে, এখানে আছে দেখো CH2, আর এই একটা ইলেকট্রন এর ওপরে চলে গেছে, অর্থাৎ এখানে, অর্থাৎ আমাদের শৃঙ্খলের সূচনা কিন্তু হয়ে গেছে। এরপর আমরা দেখব শৃঙ্খলের কীভাবে প্রোপাগেশন হচ্ছে, মানে চেন কীভাবে প্রোপাগেট করছে, হ্যাঁ, যেটাকে আমরা বলবো শৃঙ্খলের বিস্তার। তাহলে এর পরবর্তী পয়েন্ট আমরা লিখব 2 নম্বরে, শৃঙ্খলের বিস্তার। তো দেখো এখন আমরা দেখব শৃঙ্খলের বিস্তার বলতে যেটাকে আমরা বলবো চেইন প্রোপাগেশন। এখানে যেটা তৈরি হয়েছে এটা কি আমরা এখানে নেব। আচ্ছা, এটা যেটা তৈরি হয়েছে এটাকে বলা হয় মনোমার মুক্তমূলক। এই মনোমার মুক্তমূলক থেকে এর পরবর্তী স্টেপে ডাইমার মুক্তমূলক থেকে ট্রাইমার মুক্তমূলক থেকে বর্ধমান মুক্তমূলক, এগুলো তৈরি হবে আমাদের এই শৃঙ্খল বিস্তারে। তো মনোমার মুক্তমূলক যেটা আছে সেটা আমরা এখানে নিয়ে নেবো, আর CH2 বন্ড CH2 এবং ওপরে আছে ডট। এটা আবার কি করবে? আবার একটা ওই ইথিলিন অণুর সঙ্গে যুক্ত হবে। এখানে লিখছি দেখো CH2, এখানে হচ্ছে ডবল বন্ড CH2, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা ইথিলিন অণুর সঙ্গে যুক্ত হলো, তার মানে এখানেও ঠিক ওই একই রকমভাবে তাদের মধ্যে একটা তোমার ওই বন্ড গঠন করবে। তাহলে রিয়াকশনটা আমি এভাবে লিখছি, দেখো এখানে লেখা আছে আর এখানে আছে CH2, এখানে আছে দেখো CH2। আচ্ছা, এখানে দেখো CH2,
আর এখানে আছে দেখো সিঙ্গেল বন্ড CH2, এর মধ্যে একটা ইলেকট্রন উঠে এখানে চলে গেল, আর একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসবে, মানে এখানে আসবে, আর দেখো এই কার্বনের ওপর একটা ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন বন্ড গঠন করবে, অর্থাৎ এখানে এইভাবে এটা যুক্ত হলো। এইখানে এটা যেটা তৈরি হলো এটাকে বলা হয় ডাইমার মুক্তমূলক। আর ডাইমার মুক্তমূলকের ঠিক পরের স্টেপে আমাদের ট্রাইমার মুক্তমূলক তৈরি হবে। আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখাচ্ছি বলতে এখানেই ধরো ওই আবার একটা CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2 এই অণুটা যুক্ত হবে, এবং এই অণুটা ঠিক একই রকমভাবে যুক্ত হবে, এবং এখানে আর একটা ওই রকম তৈরি হবে। কীভাবে তৈরি হবে এখানে আর এখানে আচ্ছা এখান থেকে কী হবে, এখান থেকে বন্ড CH2, আচ্ছা এই বন্ডটা এখানকার সঙ্গে এখানকার সঙ্গে এখানকার একটা বন্ড গঠন করবে। কীভাবে গঠন করবে, এই যে CH2, আর এখানকার ওপরের যে বন্ডটা আছে সেই বন্ডটা ভেঙে যাবে, সেই বন্ডটা ব্রেক করবে, এবং এখানে একটা ইলেকট্রন চলে আসবে, যেটাকে আমরা বলবো মুক্তমূলক। আচ্ছা প্রথমে ছিল মনোমার মুক্তমূলক, ডাইমার মুক্তমূলক, এটাকে আমরা বলবো ট্রাইমার মুক্তমূলক। অর্থাৎ ইথিলিন অণুগুলো পরপর যুক্ত হতে হতে থাকছে, এবং এই ট্রাইমার মুক্তমূলক থেকে এবার আমাদের তৈরি হবে ওই বর্ধমান মুক্তমূলক। আচ্ছা এখান থেকে তৈরি হবে দেখো বর্ধমান মুক্তমূলক। দেখো এখানে লেখা আছে CH2 বন্ড CH2 বন্ড CH2, এটা বারবার চলতেই থাকবে, সেই জন্য এটাকে আমরা লিখবো আর, হ্যাঁ, তারপর লিখবো CH2 বন্ড CH2, এইটাকে আমরা লিখবো n টাইমস, এটা অনেকবার আছে, তার সঙ্গে আমরা এই যে এটাকে লিখে দেবো CH2 বন্ড CH2, এবং ওপরে এই একটা ইলেকট্রন, যেটাকে আমরা টোটালটাকে কী বলবো, মুক্তমূলক। আচ্ছা এটা কি করে তৈরি হবে, এটা ওই বারবার ওই ইথিলিন মনোমার, এই যে এই ইথিলিন মনোমার বারবার যুক্ত হতে থাকবে। এখানে উপরে লিখে দিচ্ছি CH2 ডবল বন্ড CH2, এটা বারবার যুক্ত হতে থাকবে, এবং এখানে যেটা তৈরি হবে এটাকে আমরা বলবো বর্ধমান মুক্তমূলক। বর্ধমান মুক্তমূলক বলতে যেটা বড় হচ্ছে, বর্ধিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো বর্ধমান মুক্তমূলক। এরপরে হবে শৃঙ্খলের সমাপ্তি, মানে শৃঙ্খল কি করে সমাপ্ত ঘটবে, যেটাকে বলবো চেন টার্মিনেশন। অর্থাৎ এখানে একটা এই যে বর্ধমান মুক্তমূলক, এটা যখন আবার একটা ওই বর্ধমান মুক্তমূলকের সঙ্গে যুক্ত হবে, সেই যুক্ত হওয়ার পর আমাদের চেন টার্মিনেশন হবে, অর্থাৎ শৃঙ্খলের সমাপ্তি ঘটবে। আচ্ছা এটাকে আমরা এখন মুছবো। তো এখন আমরা দেখব চেন টার্মিনেশন। চেন টার্মিনেশন বলতে শৃঙ্খলের সমাপন বা বিনাশ, শৃঙ্খল এবার সমাপ্ত হবে। কিভাবে সমাপ্ত হবে, দেখো এই যে বর্ধমান মুক্তমূলক যেটা তৈরি হয়েছে, এটাকে আমি দুবার লিখে দিয়েছি। এই দুটো বর্ধমান মুক্তমূলক এবার সংযুক্ত হবে, মানে যুক্ত হবে, এবং যুক্ত হলে শৃঙ্খলটার সমাপন ঘটবে। আচ্ছা কিভাবে যুক্ত হবে, দেখো এখানে আমি একদিকে লিখছি ধরো N1, আর অপর দিকে লিখছি দেখো N2। এই যে N1 এবং N2 এটা দুটো আলাদা আলাদা টাইপের বর্ধমান মুক্তমূলককে নির্দেশ করছে। এটা আলাদা একটা বর্ধমান মুক্তমূলক, ওটা আলাদা একটা বর্ধমান মুক্তমূলক। এই দুটো কী হবে, যুক্ত হয়ে যাবে। এই যে ইলেকট্রন এবং এই যে ইলেকট্রন, এই দুটোর মধ্যে বন্ড গঠন করবে, তাহলেই যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে, এটাকে বলা হয় সংযুক্ত বা কাপেলিং, এবং এটাকে আমরা এইভাবে যুক্ত করব। দেখো এদিকে আছে দেখো আর, এখানে লিখছি CH2 বন্ড CH2, এখানে আছে দেখো N1 CH2 বন্ড CH2, আর এদিকে দেখো আছে এটা কি আছে CH2 বন্ড CH2, তারপর N2, তার সঙ্গে আছে আর। আচ্ছা এখানে এইটা আর এবং এইটা, এই দুটো যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে বন্ড গঠন করবে। এটা হলো সংযুক্ত। আচ্ছা শৃঙ্খলের সমাপন, এই যে কাপেলিং আমি লিখেছি বা ডিরেক্ট তোমার সংযুক্ত হয়ে গেল, আর একটা প্রসেস আছে, শৃঙ্খলটা সমাপ্ত হবে, যেটাকে আমরা বলবো ডিসপ্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশনের মাধ্যমেও শৃঙ্খলের সমাপন ঘটতে পারে। কিভাবে সমাপন ঘটবে সেটা আমি এখানে লিখছি, এটাকে মুছে দিচ্ছি, মানে কাপেলিং এটা একটা পার্ট গেল, এরপরে আর একটা পার্ট লিখছি, এই দুটো যুক্ত হবে ডিসপ্রপোর্শনেশনের মাধ্যমে। কিভাবে যুক্ত হবে, আমি এখানে লিখছি দেখো ডিসপ্রপোর্শনেশন, এখানে আমরা লিখব ডিসপ্রপোর্শনেশন। আচ্ছা এটাকে আমি এভাবে দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে যে সি এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে যুক্ত, এদিকে একটা হাইড্রোজেন এবং এদিকে একটা হাইড্রোজেন। এখানে কি হয়, এই যে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত রয়েছে, এই দুটো বন্ডের মধ্যে যে কোনো একটা বন্ড ব্রেক করবে এবং এটা হোমোলাইটিক ফিশন হবে। অর্থাৎ এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন থাকবে এবং কার্বনের কাছেও একটা ইলেকট্রন থাকবে। এবার এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা কোথায় যুক্ত হবে, এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে তোমার CH3 হয়ে যাবে। আর এখানে তাহলে একটা ডবল বন্ড তৈরি হবে, এই জায়গাটা ডবল বন্ড তৈরি হবে। আচ্ছা এটা আমি এখানে লিখছি দেখো
কীভাবে তৈরি হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার আর, এখানে CH2 বন্ড CH2, বাইরে লিখবো N CH, এখানে CH2। আচ্ছা এখানে ডবল বন্ড CH2 তৈরি হলো। কেন ডবল বন্ড CH2 তৈরি হলো? কারণ এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তার মানে CH হয়েছে, এবং এই বন্ডটাকে মানে এই হাইড্রোজেনটাকে এর সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা তাহলে এখানে লিখবো CH3 বন্ড CH2 N2 এর সঙ্গে হবে R, অর্থাৎ এখানে শৃঙ্খলের সমাপন করলো। কেন সমাপন করলো, কেন শৃঙ্খল শেষ হয়ে গেল? কারণ এখানে দেখো আর মুক্তমূলক বলে আর কিছু নেই। এইগুলো ছিল মুক্তমূলক, এই যে এইগুলো ছিল মুক্তমূলক, এখানে মুক্তমূলক নেই, শৃঙ্খল এবার সমাপ্ত হয়েছে, অর্থাৎ রিয়াকশন এবার থেমে গেছে। আচ্ছা এই যে এই দুটো তৈরি হলো, এটাকে বলা হয় মৃত বা নিষ্ক্রিয় পলিমার। কেন নিষ্ক্রিয় পলিমার আমরা বলবো এটাকে? কারণ এই পলিমারগুলো পুনরায় আর রিয়াকশন করবে না, সেই জন্য এটাকে আমরা বলবো মৃত বা নিষ্ক্রিয় পলিমার। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম মুক্তমূলক শৃঙ্খল পলিমারাইজেশন, আমরা কমপ্লিট আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে সংগণন বা ধাপ পলিমারাইজেশন নিয়ে আলোচনা করব।